টাউনশিপ, সেখান থেকে এরকম ঘটনা হয়েছে। হামিদ মণ্ডল অ্যাকিউজড, তিনি ধরা পড়েছেন এবং এসটিএফ ধরেছে। যেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলা আমাদের দিক থেকে প্রয়োজন, সেটা আমরা বলছি যে এটা আজকের ঘটনা নয়। বিভিন্ন সময়ে বামেদের আমলে এবং তৃণমূল আমলে একটা সফট সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সফট গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল, সবসময় ছিল। সেই সুযোগে বাংলাদেশ পাকিস্তান থেকে আগত যারা সন্ত্রাসবাদী, কাশ্মীরের সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী, তারা এই রাজ্যকে তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করত। সারা ভারতে যত জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে। এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। আমি একটু প্রথম থেকে আপনাদের একটুখানি খতিয়ান দিই। 2000 থেকে 2026 যদি আজকের ঘটনা ধরেন তাহলে 27 বার, কিন্তু নতুন সরকার আসার আগে অবধি 26 বার বড় ক্ষেত্রগুলোকে উল্লেখ করছি। 2000 সালে হিজবুল আর বাংলাদেশ বেসড মিলিট্যান্ট অপারেটিভ তারা অ্যারেস্টেড হয়েছিল ইন্দো বাংলাদেশ বর্ডার থেকে, মুর্শিদাবাদ আর উত্তর 24 পরগনা থেকে। এরা মোটামুটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, নিষিদ্ধ গোষ্ঠী হিজবুলের লোকজন ছিল। 2001 টেরর মডিউল ডিটেক্টেড, যারা কিনা আমাদের পশ্চিমবঙ্গ বলে রাজ্যটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল। পার্লামেন্টে যে অ্যাটাক হয়েছিল, আমাদের সংসদে যে আক্রমণ হয়েছিল তার সঙ্গে যুক্ত থাকার জন্য, সেটাও কেন্দ্রীয় দল এসে করেছিল। রাজ্য সরকারের থেকে কোনো ইনপুট, কোনো কিছু 2001-তে ছিল না বলে অভিযোগ আছে। সেটা লস্কর-ই তৈবা আর হিজবুল। 2002-এর 22শে জানুয়ারি আপনারা জানেন আমেরিকান সেন্টারে অ্যাটাক হয়েছিল কলকাতায়, এবং সেখানে 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়েছিল। সেই যারা খুন হয়েছিলেন পুলিশ কর্মীরা, তাদের তদন্তে এটা বেরোয় যে আসিফ রেজা ছিলেন পাকিস্তানের কমান্ডো ফোর্স, তার সাপোর্ট তারা পেয়েছিল, এবং লস্কর-ই তৈবা, হরকতুল জিহাদ আল ইসলামী, এরা সব লস্কর-ই তৈবা আর হিজবুলের লোকজন। আর ওই হরকতুল জিহাদ আল ইসলামীর লোকজন, তারা সবাই এখানে এসেছিল। স্লিপার মডিউল প্রচুর ছিল, স্লিপার সেল ছিল এদের। তারা 2002-তে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছিল। আমেরিকান সেন্টারের উপর আঘাত, আক্রমণ, গুলি চালানো ভোরের দিকে, এবং 5 জন পুলিশ কর্মী কলকাতা পুলিশের নিহত হয়েছিলেন। 2002-তে এই ঘটনার পরে 2003-এ হিজবুলের যারা লজিস্টিকের সঙ্গে যুক্ত ছিলেন তারা ধরা পড়লেন কলকাতা থেকে। 2004 ঠিক তার পরের বছর, প্রতি বছর এইরকম ধরনের ঘটনা ঘটেছে। 2004-এ কি হলো? 2004-এ ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন নেটওয়ার্ক, সেটা বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি তারা ভাঙতে চেষ্টা করলেন, ভাঙলেন, ধরা পড়লেন। প্রচুর এক্সপ্লোসিভ রিকভার্ড হলো আমাদের এই রাজ্য থেকে। 2005 সেরকম বড় কিছু হয়নি, কিন্তু ঠিক তার আবার পরের বছর 2006 বাংলাদেশ বেসড ইসলামিস্ট অর্গানাইজেশন, তাদের বেশ কিছু লোক
অ্যারেস্টেড হলেন, গ্রেপ্তার হলেন। হিজবুলের সঙ্গে এরা যুক্ত ছিল, হিজবুল বাংলাদেশের সঙ্গে। 2007-এ জেএমবি অপারেটিভ অ্যারেস্টেড, যখন কিনা যারা এখানে ঘাঁটি বানানোর চেষ্টা করছিল, জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, যেটা কিনা জেএমবি বলে খুব খ্যাত, যারা খ্যাতি আছে। তারপরে কি হলো, বাংলাদেশ এবং ভারতে সিরিয়াল ব্লাস্ট হলো। সেই সিরিয়াল ব্লাস্টের জন্য 2008-এতে এখান থেকেই পাওয়া গেল জেএমবি আর লস্কর-ই তৈবার সব জঙ্গিদের ধরা পড়ল। 2009-তে একটা কাউন্টার টেরার রেড করতে হয়েছিল। তার কারণ হচ্ছে ফেক কারেন্সি, অর্থাৎ জাল নোট পাচার, আর সেই জাল নোটের মাধ্যমে এখানে টেরার ফিনান্স চলছিল, সেটাকে বন্ধ করার জন্য। সেখানেও পাকিস্তান বেসড গ্রুপেদের আমাদের এই রাজ্য থেকে আবিষ্কার করা হলো, তারা এলেন। 2009-এর পরে 2010 জেএমবি আর হিজবুল মেম্বারদের কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি, তাদের স্লিপার সেল এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, মেদিনীপুরের কোনো এক জায়গা এবং উত্তরবঙ্গের 3টি জেলা, দিনাজপুর এবং জলপাইগুড়ি থেকে অ্যারেস্ট করে। 2011 কোনো রকম বড় কিছু টেরর অ্যাটাক হলো না, কিন্তু বাংলাদেশ লিঙ্কড স্লিপার সেল জেএমবির, তাদেরকে খুঁজে বার করা গেল। তারাও কিন্তু ঘাঁটি গেড়ে বীরভূম এবং হাওড়ার একটা অংশেতে ঘাঁটি গেড়ে তারা বসেছিল। এই 2011 অবধি, মানে 2000 থেকে 2011 আমাদের পশ্চিমবঙ্গে বাম সরকার ছিলেন, বামেরা রাজত্ব করেছে। 2011-তে যখন পালাবদল হলো, যখন কিনা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলেন, তখন কি হয়েছিল, 2012-তে বর্ধমান জেলাতে দেখা গেল যে বাংলাদেশের যারা এই ধরনের র্যাডিক্যাল ইসলামিস্ট যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, তারা আমাদের দেশেতে এই ধরনের সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছেন, এবং সেই জন্য তাদের বিরুদ্ধে গোয়েন্দা অপারেশন হলো এবং সেখানেও জেএমবির যোগ পাওয়া গেল। এরপরে 2013 জেএমবির ক্যাডারদের, যাদের কিনা রিক্রুটমেন্ট করা হয়েছিল আমাদের রাজ্য থেকে বিভিন্ন এলাকা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মালদা এবং মুর্শিদাবাদ, সেখান থেকে সেই কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এসে, মানে বিভিন্ন এজেন্সির লোকেরা এসে আইডেন্টিফাই করতে পারলো। 2014-তে 2রা অক্টোবর আপনাদের মনে থাকবে, বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল, খাগড়াগড় বিস্ফোরণ, এবং সেখানেও জেএমবির, ভাবুন, বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা এই রাজ্যে বসে তারা এখানে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল বিস্ফোরক তৈরির। এবং সেখানে যখন তদন্ত চলে, তদন্তে এটা আসে একটা বিশাল ক্রস বর্ডার টেররিজম সিস্টেম, সেটাকে ন্যাপ করা গেছিল এবং সেখানে আসা হয়েছিল। এইবারে এই সময় মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ব্লাস্টটাকে আখ্যা দিয়েছিলেন নাকি সিলিন্ডার ব্লাস্ট করেছে, মানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে, এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আসলে তৃণমূল এবং বামেরা, তারা সবসময় ইসলামিক সন্ত্রাসবাদ, র্যাডিক্যাল ইসলামিক সন্ত্রাসবাদকে সবসময় আড়াল করার চেষ্টা করেছেন, এবং সেই আড়াল করার যে অপচেষ্টা, তার ফলেই এইখানে এইরকমভাবে ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই জিহাদি ইসলামিক সন্ত্রাসবাদ, সেটা একটু একটু করে নিজেদের জাল বিস্তার করেছে, আমাদের ঘরের ছেলে মেয়েদের তার মধ্যে ইনভলভ করিয়েছে এবং আস্তে আস্তে বেড়েছে। 2015-তে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এইগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র, বিভিন্ন বিস্ফোরক ইত্যাদি সিজ হলো। এর পেছনেও জেএমবি যুক্ত ছিল এবং সেখানে 4 জন বাংলাদেশিকে পাওয়া গেল। তাদের নাম হচ্ছে সাজিদ, শাকিল গাজী, আব্দুল হাকিম, ওবেদুর রহমান, আর 17 জন ভারতের অধিবাসীকে পাওয়া গেল।
করিম শেখ, মোফাজ্জল হক এলাইস লাদেন, শাহানুর আলম, সাকিউল ইসলাম খান, এলাইস আবদুল্লাহ, রবিউল ইসলাম, নূর আলম, মেহবুব আলম, হাবিবুর রহমান, আব্দুল সোবান, আনারুল শেখ, আল আমিন, আবু জাফর, জাহিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল করিম, আব্দুল বতে, আর হচ্ছে বেলাল হোসেন। এদের এত লোকের নাম ঠিকানা ইত্যাদি পেয়ে তদন্ত আরম্ভ হলো। ছোট্ট ঘটনা, মমতা বলেছিলেন, এবং এদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নিতে গেলেই হই হই করে রাস্তায় লোক নেমে আসতো, পুলিশ উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেত, এবং বিভিন্ন সময় পুলিশের লোকেরা বাম আমল থেকে খুন হয়েছিল। আমি বললাম যে আমেরিকান লাইব্রেরির সামনে যখন গুলি চলেছিল, ক্যালকাটা পুলিশের 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়ে গিয়েছিলেন। এবং এই পরম্পরা মেনেই এবং সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বচ্ছন্দ বিচরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেটা করেছিলেন। 2016 আইসিস ইন্সপায়ার্ড জেএমবি লিঙ্কড কিছু লোক গ্রেপ্তার হলেন। কারা তারা? আনোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল, জাইবুরুল ইসলাম, মৌলানা ইউসুফ, এই সবাই হচ্ছে বাংলাদেশের লোকজন এখানে এসেছিলেন এখান থেকে লোকজন রিক্রুট করতে। আমরা জানি যে বীরভূমের একটি মেয়ে, সে একেবারে ধরা পড়লো অন্য মধ্যপ্রাচ্যে, বাঙালি মেয়ে। আমাদের বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখাতে রইলেন। এই চুপচাপ থাকা, একদম ভাবাই যায় না গ্রামের এই মেয়েটি এরকম নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে কিভাবে ঢুকে পড়েছিল। ঢুকবে না কেন? বিভিন্ন সময় আমাদের রাজ্যের লোকেরা এদের প্রতি সফট হয়েছিল, এবং এই কাজটা করার জন্য সমস্ত রকম সুবিধা দেওয়া হতো। এখানে এলেই নকল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বানিয়ে দেওয়া হতো। 2017 দেখা গেল যে এসটিএফ এবং এনআইএ, রাজ্যের কিছু নয়, তারা 21শে নভেম্বর 2017-তে কলকাতা পুলিশের এসটিএফকে সঙ্গে নিলেন, এবং বাংলাদেশি টেরর যারা করছে সেই ইয়েতে সুবাদে শামসাদ মিয়া, রিজাউল ইসলাম আর তার সঙ্গে আরও 2-4 জনকে ধরলেন। সেখানে পিস্তল, বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ ম্যানুয়াল, মানে কিভাবে বোমা বানাবে, কিভাবে আইএসডি মানে ব্লাস্ট করাবে, সেই সবের ম্যানুয়াল, আল কায়দার মেটেরিয়াল এবং ডকুমেন্ট সব কিছু পাওয়া গেল কলকাতার কাছাকাছি জায়গা থেকে, এবং ইডেন গার্ডেন, ধর্মতলা, এইসব জায়গা থেকে। তারপরে কেন গুলশান কলোনি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে মাসুদ কলোনি হয়েছিল, বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের কারা জামাই আদর করে রেখেছিল, এসব কথা আমরা জানি। শাহজাহানের জায়গায় কি হয়েছিল, জাহাঙ্গীরের জায়গায় কি হয়েছিল, সেগুলো আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানে। 2018 জেএমবি রিক্রুটমেন্ট যে নেটওয়ার্ক মুর্শিদাবাদ আর নদিয়ায়, সেখানে দেখা গেল যে আব্দুল করিম ওরফে বড়ো করিম, তার কাছ থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র বানানোর জন্য প্রায় একটা বড় যন্ত্রপাতির জায়গা, সেগুলো সব উদ্ধার হলো। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS, এটা আল কায়দার একটি শাখা সংগঠন, তাদের মডিউল ডিটেক্টেড হলো 2019-এ। সেখানেও এনআইএ এলেন তদন্ত করতে, যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করা হলো তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে। তা সত্ত্বেও 5 জন গ্রেপ্তার হয়ে গেলেন: নিজামুল সাকিব, আবু সুফিয়ান, মনিউল মন্ডল, লিউয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান, সবাই মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হলেন। তারপরে কি হলো, 2020 মুর্শিদাবাদ আর কেরালায় একসঙ্গে একটা রেড হয় ন্যাশনাল লেভেলে, সেখানেও আল কায়দা লিঙ্কড অপারেটিভদের পাওয়া গেল, এবং সেখানে জেএমবি টেরোরিস্ট আব্দুল করিম, তাকে ধরা হলো। এবং এই ক্ষেত্রে এরা ছিল হচ্ছে সালাউদ্দিন সাইলিনের খুব কাছের লোকজন। 2021-এ যখন ভোট হবে আর কি, ভোটের সময় আমাদের বিজেপির লোকেরা, তাদেরকে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, কাদের সাহায্য নিয়ে, সেটা নিয়ে আমাদের সন্দেহ কোনোবার বেড়েছে, কোনোবার কমেছে, বিভিন্ন কথা উঠেছে। কিন্তু দেখুন যে কারা করেছিল, যে এখানেও সেই নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির
এরা হরিদেবপুর এলাকা থেকে, আমাদের কলকাতার কাছে হরিদেবপুর এলাকা থেকে আসে। এরা সব বাংলাদেশি লোকজন এখানে বসেছিল। আর হচ্ছে এদের কাছ থেকে আমাদের বিভিন্ন আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পাওয়া যায়। এবং নাজিউরের আবার একটা অদ্ভুত এখানে একটা অ্যাডভান্সমেন্ট দেখা গেছিল। নাজিউর বলে যে লোকটি বাংলাদেশি এখানে পালিয়েছিল, সে নিজেকে জয়রাম ব্যাপারী বলে পরিচয় দিচ্ছিল। সে তার নিজের আইডেন্টিটি লুকোনোর জন্য নাজির হয়ে গেছিল জয়রাম ব্যাপারী 2021-এ। 2022-এ কি হলো? 2022-এ আবার কলকাতার আশেপাশের এলাকা থেকে আইসিস ইন্সপায়ার্ড লোকেদের ধরা হলো। ওই যে সেই ঘটনা, সেই আমাদের ঘরের চুপচাপ থাকা মেয়েটি কেন যে এরকম চলে গেল, সেই রকম ঘটনা ঘটলো। 2023-এও সেই একই রকম জেএমবি স্লিপার সেলদের পাওয়া গেল। 2024-এ এনআইএ একটা AQIS লিঙ্কড একটা মডিউলকে ন্যাপ করলেন। 2025-এ এরকম কিছু ঘটনা ঘটা গেল। সেটা হচ্ছে নৈহাটিতে আজমল হোসেন, 28 বছরের ছেলে, চুপচাপ থাকা 28 বছরের ছেলে, সেটাও আপনারা খবর করেছিলেন। সাহেব আলী খান, সেও 28 বছরের, মুরারইয়ের লোকজন, তারা সব টার্গেটেড অ্যাটাক করার জন্য, প্রধানত এখানে দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করেছিলেন। 2026, কোন 2026? তখনও হচ্ছে চটিশ সরকার। সেখানে কি চলছে? দিল্লি পুলিশ এলেন, এসে পাকিস্তান বেসড এলইটি নেটওয়ার্ক, মানে ভাবুন দিল্লির পুলিশ, কেন্দ্রীয় কোনো বাহিনী নয়, তারা এখানে এসে পাকিস্তান বেসড লস্করি তৈবার নেটওয়ার্ককে রেইড করলো। এবং বাংলাদেশ বেসড হ্যান্ডলার উমর ফারুক 31 বছরের, আর যে কিনা আমাদের এখানে মালদায় বসেছিল, আর রবিউল ইসলাম 31 বছর, সেও বাংলাদেশি, এদের দুজনকে ধরতে পারলো। পালাবদল হলো 2026-এ। আজকে পালাবদলের পরে পশ্চিমবঙ্গের STF তারা তাদের ক্ষমতা, আত্মাভিমান ইত্যাদি ফিরে পেয়েছেন এবং তারা ফ্রি হ্যান্ড পেয়েছেন। আজকে ভয়াবহ দুর্ঘটনা, আপনি যে প্রশ্ন করলেন, যে যদি আজকে এরা ধরা না পড়তো, তাহলে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত, এবং তার ফলে শুধু প্রাণহানি হতো না, একটা প্রচণ্ড চরম একটা অবস্থার সৃষ্টি হতো। এবং এরকম যারা আছে এতদিন ধরে, এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে, তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। যারা বিভিন্ন সময়ে ওপারেও বাঙালি এপারেও বাঙালি এইসব চিক্কুর টিক্কুর ছেড়েছেন, এবং তারপরেও বিভিন্ন সময় তোষণের রাজনীতি করেছেন, যারা বিভিন্ন সময় ইনসাফ যাত্রা করেছেন, কিন্তু এদের সম্বন্ধে কখনো কোনো মুখ থেকে একটা বচন আওড়াননি। সব জায়গাতে বলেছেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগানের সমর্থনে যারা স্লোগান দিয়েছেন, যারা মিছিলে হেঁটেছেন, এমনকি এই দুদিন আগেও একটা দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা 49 বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি STF-কে এবং প্রশাসনকে, সরকারকে, যে তারা ঠিক সময়টাকে ধরতে পেরেছেন। এবং এর পেছনে যদি আরো অন্য কেউ থাকে, তাদেরকেও ধরার প্রয়োজন আছে। এবং আমরা মনে করি সমাজের সকল স্তর, শুধু সরকার করলে হবে না, যে যেখানে কোনো রকম গোলমাল দেখবেন, তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান এবং এই ধরনের ঘটনা সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশের কাছে তুলে দিন। এই হামিমের সঙ্গে ISI মডিউলের একটা লিংক পাওয়া গিয়েছে এবং হাওড়াতে গেঞ্জি কারখানায় তিনিও তার বাবা কাজ করতেন। বিগত সরকার কি কোন রকম ভোট ব্যাংকের জন্যই সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ করেছে? প্রত্যেকটা সময়তেই বিগত সরকারগুলি, সপ্তম গর্বিত সরকার যারা চালাতো 34 বছর ধরে, এবং তার পরের 15 বছরের যারা লোকজন, তারা
প্রত্যেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে, তারা কম্প্রোমাইজড হয়েছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। তাদের নেতারা, তাদের রাজনৈতিক কর্মীরাই পয়সার বিনিময় এদেরকে এখানে পুষেছে এবং ভোটের জন্য তাদেরকে আরো বারবারন্ত করতে ব্যবস্থা করে দিয়েছে। বারংবার অনুপ্রবেশ নিয়ে বলার জন্য কি মূলত মুখ্যমন্ত্রীকে টার্গেট করার পরিকল্পনা ছিল? না, তা কেন ভাবছেন? শুধু অনুপ্রবেশ কেন, এতদিন ধরে ওরা এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কিছু করেনি ক্ষমতাসীন দলের। তার কারণ ক্ষমতাসীন দলগুলোই এদের পেট্রন ছিল, তারাই এদেরকে তোল্লাই দিত। সেটা আলিমুদ্দিনের থেকে যারা ক্ষমতা পেয়েছিল তারা হোক, কিংবা ওই আদিগঙ্গার পাড়ের যে পর্ণকুটির টালির চালা সেখানকারই হোক। কিন্তু নতুন যে সরকার, সেই সরকার তো রাষ্ট্রবাদী সরকার। তারা তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কিংবা বাঙালিস্তান কিসব বেরিয়েছিল, আরও কিসব বানানোর চক্রান্তের সঙ্গে তো যুক্ত হতে পারে না। সেই জন্য এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আপোষ করেছিল প্রশাসন এবং তাদের সেই দলগুলো বা তাদের সরকারগুলো। এর ফলেই এইসব গোলমাল হয়েছে। এখন আর সেই সব গোলমাল হতে দেওয়া হবে না বলে ঠিক করেছে সরকার, জিরো টলারেন্স নিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। তো আমরা দেখলাম যে হামিদ মন্ডল ধরা পড়লো মিসেস ইফতা মেহরা নামে একজনের ফ্ল্যাট থেকে। এদের কারোরই রেন্টের কোনো বিল থাকে না, কারণ এদের এখতিয়ারই নেই ভাড়া দেওয়ার। পৌরসভা বা আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এর বিরুদ্ধে কোনো অভিযান চালানো হবে? বরাবরই বলা হয়েছে এর জন্য নির্দিষ্ট আইন আছে। যদি এই আইন কেউ না মানেন, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সে হামিদ মন্ডল যদি জয়দেব ব্যাপারী, যেরকম এর আগে নাজিউর জয়দেব ব্যাপারী না ছদ্মনামে ছিল, সেরকম ছদ্মনামে বা সেই নামে কাগজপত্র যদি বার করে থাকে, কারা এইসবের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে খুঁজে বার করা হবে। এবং নিশ্চয়ই এলাকার লোকেরা জানেন কে এলাকায় নতুন আসছে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি সমাজ, তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে এরমভাবে ছেড়ে রাখবেন না। কেননা তারা জানেন যে এরা যারা নাম ভাঁড়িয়ে অন্যভাবে বা স্বনামেও যারা রয়েছে, হঠাৎ করে এসে হাজির হয়েছে, যাদের কোনো রকম ঠিকানা বা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এলাকার কোনো লোক যদি আচমকা বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক কোনো আচরণ করেন, সেটাও নজরে রাখতে হবে, পুলিশকে জানাতে হবে। কেননা প্রশাসনের কাছে ব্যবস্থা নেবার জন্য বলতে হবে। তার একটা বড় কারণ হচ্ছে রাজ্যটাকে, দেশটাকে বাঁচানোর দায়িত্ব শুধু একা সরকারের নয়, প্রত্যেকটি নাগরিকেরই সেই দায়িত্ব আছে। এবং আমাদের দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতি, ভরসা ইন ভয় আউটের এই যে সরকার চলছে, তাতে নাগরিকরা নির্ভয়ে এই ধরনের যারা লোকজন আছেন তাদেরকে খুঁজে বার করবেন এবং নির্দিষ্ট জায়গায় তাদের অভিযোগ জমা দেবেন। টুলু মণ্ডলকে যে বিপুল পরিমাণ যে সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণের মানে হিসেব এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে দিনের পর দিন এই রাজস্ব লুট কার্যত চলেছে, এই বিষয়ে যেভাবে দেখছেন এবং যে পরিমাণ সম্পত্তিটার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল এবং শেখ মিনার, যারা এইসব কাজকর্ম ঘটিয়েছেন বীরভূমে, এবং তাদের আগে পেছনে যারা যুক্ত ছিলেন, যারা কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা পাচার করার ক্ষমতা পেয়েছিলেন। এবং এই মডিউল যেরকম শাহজাহানকে দেওয়া হয়েছিল, কিছু জায়গায় জাহাঙ্গীরকে কিছু জায়গায় দেওয়া হয়েছিল, কিছু জায়গায় অন্য লোকেদের দেওয়া হয়েছিল, সবাইকেই আইন আমলে আনা হবে এবং কোনো রকমভাবে কাউকে ছাড়া হবে না। কোটি কোটি টাকা, মানে 100 কোটি তো বোধহয় ছাড়িয়ে গেছে সব নিয়ে। তো মোটামুটি এইরকম কে কে আছেন, কত রকমের এই নিজামুদ্দিন কোথায় কোথায় আছেন, তাদেরকে খুঁজে বার করা হবে এবং যারা এদের পেছনে ছিলেন তাদেরকেও খুঁজে বার করা হবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই সরকার বাবরের সরকার কিংবা আকবরের সরকার নয়। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারায় পরিচালিত একটি সরকার, রাষ্ট্রবাদীদের সরকার। এখানে জিরো টলারেন্স এই ধরনের লোকেদের জন্য। এই টুলুর ঘনিষ্ঠ একজন আছেন ক্ষুধাবত, তার বাড়িতে ইতিমধ্যে পুলিশ গেছে এবং তল্লাশি চালাচ্ছে।
হ্যাঁ, এই নিজামুদ্দিনের যে ঘনিষ্ঠ, নিজামুদ্দিন ওরফে টুলুর ঘনিষ্ঠ যে ক্ষুদা বক্স, মানে 5 দিন ধরে তো শুধু টুলু শুনছি, মানে আসল নামটা তো কেউ বলছেনই না, ছোট করে বলছেন, কি ব্যাপার বুঝতে পারছি না। সেখানেও আবার কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, যদি অসুবিধা থাকে বলবেন আপনাদের। তার কারণ হচ্ছে এখন তো ভরসাহীনের সরকার, ভয় আউট। আগে তো ভয় ছিল, পুরো নাম বলতে পারবে না, দুটি দলের সংঘর্ষ, ওসব আবার বলবেন না, এখন সরাসরি বলুন, নাম করুন। সে যদি বা ঘোষ মিত্তির দত্ত হয় তাদেরও নাম বলুন, আর এই এদেরও নাম বলুন যারা আছে। তো এই নিজামুদ্দিন এবং মিনার এরা যারা করেছেন, এদের সঙ্গে এই ক্ষুদা বক্স যদি ধরা পড়ে, বা তার সঙ্গে যদি অন্য কোনো ব্যানার্জি মুখার্জিও ধরা পড়ে, সবারই জেল হবে, চিন্তার কোনো কারণ নেই, এবং আইন আমলে আসবে। আপনি কি মনে করেন মানে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে আমার মনে করাতে কি আসে যায়, সাধারণ মানুষ মনে করছে, পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা এটা মনে করেছে বলেই ব্যানার্জিদের শাসন থেকে মুক্ত করে নতুন পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন, ম্যান্ডেট দিয়েছেন। সাধারণ মানুষ মনে করেছেন, আমাদের মনে করাতে কিছু যায় আসে না। সাধারণ মানুষ যা মনে করবেন, পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা যা মনে করেন, ভারতীয় জনতা পার্টি সেই জাগ্রত জনতার সঙ্গে আছে। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের দ্বন্দ্বের যে পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী তার নিজের ভোট ফেরোচ্ছে জেলা শাসক, স্থানীয় বিধায়ক, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিখিয়ে দিয়েছেন যে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলাম, ভোটটা ফেরত দেওয়া হবে। অদ্ভুত সার্কাস। পশ্চিমবঙ্গকে 15 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার পরে এইসব সার্কাস দেখতে আর পশ্চিমবঙ্গের মানুষ আগ্রহী নন। এইসব তৃণমূলের মাথা থেকেই বেরোয়। অতি ভালো তৃণমূল, হালকা ভালো তৃণমূল, লিকার চার মতন, গাঢ় লিকার, দুধ চা, লেবু দেওয়া চা, সবই চা। সেই জন্য সবই তৃণমূল হচ্ছে পচা। ভেবে লাভ নেই, যে যেরকম বলছেন এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবছে না। বর্ধমান, বীরভূম ইত্যাদি যে জেলা বা মফস্বল যেখানে যেখানে যেসব শহরগুলো রয়েছে, সব জায়গার মানুষ এখন একটা কথাই চিন্তা করছেন যে তারা কি করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন, পশ্চিমবঙ্গকে প্রথম সারির বিনিয়োগে, শিক্ষায়, স্বাস্থ্যে 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত করবেন, সেই সাধনা মানুষ এখন করছে। আপনারা ক্যামেরা নিয়ে যদি বেরোন তাহলে দেখবেন মানুষ, উদ্বেলিত জনতা, তারা এই সাধনায় নিয়োজিত, নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। সরকার তাদের সঙ্গে আছে, দল সরকারকে সমর্থন করছে। এইসব সার্কাস নিয়ে আলোচনা করার মতন জায়গা এখন আর নেই। কালীঘাট তৃণমূল 21শে জুলাই সতর্ক মানেনি, নির্দেশ মানেনি, আদালত সতর্ক করলো কালীঘাট কিন্তু তৃণমূল। হ্যাঁ, এটা তো ওরা আবার তৃণমূল কবে কোন নির্দেশ মেনেছে? তৃণমূল তো শুরুই হয়েছে ভাঙচুরের মাধ্যমে, চলেছে ভাঙচুর করে, শেষ হয়েছে ভাঙচুর দিয়ে। তো এটাই স্বাভাবিক আছে। এক একটা নির্দিষ্ট দলের একটা নির্দিষ্ট জেনেটিক ক্যারেক্টার থাকে। তৃণমূলের ভাঙচুর, বেআইনি কাজকর্ম করাটাই জেনেটিক ক্যারেক্টার। তসলিমা নাসরিন দীর্ঘ 19 বছর পর কলকাতায় আসবেন নির্বাচনে। স্বাভাবিক, যে বামেরা তার একই বৃন্তে দুইটি কুসুম, তারপরে কি মত প্রকাশের স্বাধীনতা, এইসব বলেন টলেন, সেই বামেরা তাকে তাড়িয়েছিলেন। তারপরে এলেন হচ্ছেন বাংলার প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, পুরি বাবা, তিনিও তসলিমাকে তাড়িয়েই ছাড়লেন একরকম। আর সব থেকে বড় কথা, তসলিমা নাসরিন তার বিভিন্ন ব্লগে, বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় যাদের নাম বলেছেন, এই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ, যারা কিনা মাঝে মাঝে গৈরিকীকরণের বিরুদ্ধে রাস্তায় নামেন, পথে নামেন, নেতাদের কাছাকাছি চলে যান, কি কাণ্ড, গৈরিকীকরণ হয়ে যাচ্ছে। তা সেই গৈরিকীকরণ, মতকরণের ফলেই মত প্রকাশের স্বাধীনতা পশ্চিমবঙ্গ বোধহয় ফিরে পেল। যারা তসলিমাকে তাড়িয়ে ছেড়েছিলেন, যারা বাংলা থেকে তাড়িয়েছিলেন, দু বাংলা থেকেই, তো তারা ও বাংলাতেও যা করেছেন, এখানেও পশ্চিমবঙ্গতেও সেই একই রকম ব্যবস্থা নিয়েছিলেন। নতুন সরকার এসেছেন, এখনো সরকারের 3 মাস হয়নি। আমরা বলেছিলাম রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং মত প্রকাশের স্বাধীনতার কথা, আমরা আমাদের কথা রেখেছি। তসলিমা নাসরিনের মতন লোকেরা নির্ভয় এখানে আসতে পারছেন এবং তারা আসছেন। যারা এতদিন ধরে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, বহুমতের বিকশিত হোক, এইসব কথাবার্তা যারা বলেছিলেন, তারা যে হিপোক্রেট, তারা যে মনে মুখে এক নন, তারা যে শুধুমাত্র এক পেশে, তারা যে শুধুমাত্র ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংসই খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন না, সেটা আমরা ভালোই বুঝেছি। পশ্চিমবঙ্গের জনতা বুঝেছে বলে
ওদেরকে পরিত্যাগ করেছে, আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর এই রাষ্ট্রবাদী সরকারকে তাদের সেবায় নিয়োজিত করেছেন। পূর্বতন সরকারের আমলে আবাস যোজনা নিয়ে দুর্নীতি উঠেছিল এবং আবাস যোজনার পাকা ঘর না পাওয়ায় কাঁচা বাড়ির চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আদি সপ্তগ্রামের হুগলির সপ্তগ্রামের বাসিন্দার এটি হয়েছে। সমস্ত এই ধরনের দুর্নীতির সঙ্গে তৃণমূল জড়িত, সুতরাং এটা সবাই জানে। কিন্তু তৃণমূলকে যারা ঘুরিয়ে জিতিয়েছিল বিভিন্ন সময়, লেজার ইভিল, গ্রেটার ইভিল, এইসব কথাবার্তা বলে, তারাও তাদের পাপকে অস্বীকার করতে পারবে না। পশ্চিমবঙ্গের জনতা জানে যে কারা তৃণমূলকে জেতানোর মূল কারিগর। এখনো পর্যন্ত যে কজন তৃণমূলই জিতেছেন তাদের জেতানোর মূল কারিগর কারা, কারা লাল কাপড়ের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতানোর ব্যবস্থা করেছিলেন মিথ্যে কথা বলে, গ্রেটার ইভিল, লেজার ইভিল তথ্য দিয়ে দাড়ি টাড়ি রেখে, সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানে। আজ এরপরে ভোট হোক, তাদেরকেও মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু জেলায় বিভ্রান্তি তৈরি হয়েছে, তারা পাচ্ছেন না, এই নিয়ে তারা বিক্ষোভ। এই বিষয়ে সরকার নির্দিষ্ট বক্তব্য জারি রেখেছেন। সম্মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং বাকি অনেক মন্ত্রী এই বিষয়ে বিবিধ সময় বক্তব্য রেখেছেন। বক্তব্যের কথা মোটামুটি এক, কারুর ভয় পাওয়ার দরকার নেই। ব্যুরোক্রেটিক কারণে, অর্থাৎ প্রশাসনিক কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু যারা পাওয়ার মতন তারা সবাই এই টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার যে ভাতা যারা পাওয়ার যোগ্য তারা সবাই পাবেন, কেউ বাদ যাবেন না। বিদেশ থেকে বেশ কিছু লোক আমাদের এই দেশে ঢুকে পড়েছে, এই রাজ্যে বিশেষ করে। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশি, কিন্তু এবারে ডিজিটাল পদ্ধতিতে ভারতের জনগণনা হবে। এটা তো হওয়ারই ছিল। ভারত তো আর কোনো ধর্মশালা নয়। ভারতে থাকবো, ভারতের পড়ব, আর ভারতকে ধর্মশালা বানানোর চেষ্টা করব। রোহিঙ্গাদের জামাই আদর করে এনে রাখবো, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের জন্য আলাদা কলোনি বানিয়ে দেব। এইসব জিনিস আর চলবে না। যারা এখানে এখনো পর্যন্ত রয়ে গেলেন, চলে যাচ্ছেন না, তারা বাক্স গুছোতে থাকুন। এরপরে অন্যভাবে পাঠানো হবে, সেটা মোটেই সুবিধের হবে না। সব্যসাচী দত্তের লকার থেকে মিলেছিল 3 কেজি সোনা, সেই রেস ধরেই আজকে 12টি জায়গায় ইডি তল্লাশি অভিযান, বিভিন্ন সোনার দোকানে। দেখুন কি পাওয়া যায়। কেঁচো খুঁড়তে কেউটে ছিল বাংলায় প্রবাদ, এরপরে হয়তো কেঁচো খুঁড়তে অ্যানাকোন্ডা বলে একটা প্রবাদ বেরোবে, বা কেঁচো খুঁড়তে গিয়ে তৃণমূল। তো এসব হবে, নতুন অভিধান আসছে, চিন্তা করবেন না। দাদা, আর্জিকর কাণ্ডে আমরা দেখলাম ইনভেস্টিগেশন অফিসারকে চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে কি এবার কেসটা আরো ত্বরান্বিত হবে? সেটাই আমাদের আশা এবং আমাদের এই সরকারের প্রতি ভরসা আছে। সরকারের সঙ্গে যুক্ত হয়েছে নির্যাতিতার মা নিজে। আমাদের মনে হয় শুধুমাত্র আর্জিকর কাণ্ড নয়, ভবিষ্যতে কোনো জায়গায় কোনো মহিলার ওপরে কোনো রকম অত্যাচার করার আগে দুষ্কৃতীরা ভাববে, ভাববে শুধু নয়, চিন্তা করার আগে অন্তত অনেকবার ভাববে যে কি হতে পারে। তারই জন্য নির্দিষ্ট বন্দোবস্ত আসছে। আগের সরকারের আমলে মেট্রো প্রকল্পের বিভিন্ন কাজ থমকে ছিল, বা দুর্গাপুর আসানসোলে মেট্রো পথের কাজ শুরু হতে পারে বলে বলা হচ্ছে সমীক্ষা। আগের সরকারটা ছিল ধমকানির, চমকানির এবং আটকানোর সরকার, থমকানির সরকার, এই থমকে যাওয়া। তো এগুলো এখন বন্ধ হয়েছে। নতুন সরকার গতি আনছেন। সমস্ত কাজ যে এতদিনের বকেয়া যত কাজ আছে সব কাজে গতি আসবে, এবং যত দ্রুত সম্ভব মানুষের জন্য, মানুষের সুবিধার্থে সব কিছু ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের তো ম্যান্ডেট দিয়েছেন মানুষ, এটা করার জন্যই আমরা কাজ করছি। খুবই চিন্তার ব্যাপার। মোহাম্মদ নিজামুদ্দিন বা নাজিমুদ্দিন, আর ওই শেখ মিনার না মোহাম্মদ মিনার, তো এদের সঙ্গে ওনার যদি সম্পর্ক ভালো হয়, ঠিক আছে, তাহলে সব মণ্ডলী যদি একরকম লোকে মনে করতে থাকে, তার জন্য তো আর আমরা দায়ী নই। কিন্তু কেন এই ধরনের কথাবার্তা মনে করছে, তার উত্তর ওনাকেই দিতে হবে। ঠিক আছে।